মোটামুটিভাবে সব কিছু রেডি, পাকাপাকি বন্দোবস্ত হয়ে গেছে। আর যে বাড়িটা বুক করার কথা ছিল সেটাও বুক হয়ে গেছে। তো চলুন দেখতে থাকুন। ওয়েলকাম টু রানুর বর্দির চ্যানেল। রানুর বর্দির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন যাচ্ছি ঘাট কাটে জামা কাপড় কিনতে। বাচ্চাদের জামা কাপড়গুলো আজকে কিনে নিই, কারণ রোজই ভাবছি বেরোনো আর হচ্ছে না। তো আজকে ভাবলাম না কিনেই নিই। তো সিধে গেলাম বড় বাজার, ওখান থেকে যাব শ্যামবাজার। তো বড় বাজারে গিয়ে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ের দুটো সাদা রঙের কুর্তি কেনা হলো। ওটা পরবে, শ্রাদ্ধের দিনই পড়ুক বা মৎস্যমুখের দিনই পড়বে ওদের চয়েস অনুযায়ী। যেহেতু আমার ঘাট কাজ শ্রাদ্ধ সব হয়ে গেছে, মেয়েদের 4 দিনে হয়, আমার হয়ে গেছে। এখন আমার বাপের বাড়ির দাদা বৌদি ওদের বাকি। তো যাই হোক, মেয়ের ভালো বলছিল, মা আমার হোয়াইট কালারের ড্রেস নেই। আমি বললাম চল কিনে নে। তো কেনা হয়ে গেল, ওদের দুজনেরই কিনেছি। এখানে প্রচণ্ড দাম লাগছিল। তো যাই হোক, ওদের দুজনের কেনার পর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এখন বাড়ি যাই, আবার কাল পরশু বেরোনো যাবে। কারণ বৌদিরও একটা শাড়ি কিনবো ইচ্ছা আছে, আমার জায়েরও একটা শাড়ি কিনবো। আমার যাও প্রচুর করেছে আমার জন্য। এইগুলো না শ্রাদ্ধের দিন বেঁচে গেছিলো কিছু কিছু জিনিস, সেইগুলো দেখুন চলুন রেখে দিই। এই যে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো, অনেক কিছু বেঁচে গেছিলো মশলা। এগুলো ভাবলাম কি করব, ফেরত দিয়ে দেবো না রেখে দেবো। তো শাশুড়ি বললো রেখেই দাও, যেগুলো কাজে লাগবে। কি অনেক তেলও বেঁচে গেছিলো, সেগুলোও রেখেছি। এই মিক্সিটা অনেক কাজে লেগেছে শ্রাদ্ধের সময়, ঘরোয়া শ্রাদ্ধ করেছি। বাড়ির লোকজন, গরম মশলাও একটু রেখে দিলাম, গুঁড়ো ছিল। আর এই হলুদের প্রচুর গুঁড়ো বেঁচে গেছিলো। মশলাগুলো এবার ঠিকঠাক করে তুলে রাখি। যদিও এখন আমি কোনোই রান্না বান্না করছি না, সব আমার শাশুড়ি আর যা করছে। কারণ রান্নাঘরে যেতে আর মন করছি না, সেই জন্য শাশুড়ি মা বলল যে আমি করছি। তো শাশুড়িরও বয়স হয়েছে, যাই হোক শাশুড়ি মা আর যা মিলেই রান্না বান্না করছে। এই যে গোটা জিরে ভরে রাখলাম, শুকনো লঙ্কা, আর এই যে দেখুন এইগুলো সব গরম মশলার গুঁড়ো। গোটা জিরেটা ঢেকে রেখে দিই, সব গুছিয়ে রাখলাম। রাতের খাবারগুলো দিয়ে দিই। রান্নাবান্না সব আমার শাশুড়ি আর আমার যাই করছে, আমাকে এরা কিছুই করতে দেয়নি। কদিন ঘুরে বেড়াচ্ছে। এখন যাচ্ছি বাপের বাড়ি। এই যে লিস্ট করা হয়েছে শ্রাদ্ধ আর মৎস্যমুখের, আমার কলিগরা, আমার রিলেটিভরা, শ্বশুরবাড়ি, দাদার কলিগস এবং দাদার শ্বশুরবাড়ি, আমাদের বাড়ি, সব বাপের বাড়ি, সব কিছু লিস্ট এখানে মোটামুটি করা হয়ে যাচ্ছে। এখন একটু ঠিকঠাক করতে যাচ্ছি, যদি কিছু সংযোজন হয়, কেউ ঢোকে, অথবা নতুন কাউকে যদি ঢোকানো হয়। তো দাদা ডাকলো, এখন আমি আবার মায়ের বাড়ি যাচ্ছি। কি জানি এখনও আমি ভুল করে সবসময় বলে ফেলি মায়ের বাড়ি মায়ের বাড়ি। কেন বলি নিজেও জানি না, কিন্তু মাকে তো আর পাবো না। সব প্রিপারেশন মায়ের জন্য। যাওয়ার পথেই বাড়িটা বুক করলাম। এই যে একটা কমিউনিটি হল, পাড়ার লোকরাই যোগাযোগ করিয়ে দিল। আর এইখানেই হচ্ছে আমার কাজ, মানে আমি মৎস্যমুখের কাজ করছি আর দাদা শ্রাদ্ধের কাজ করছে। তো বাড়িটা দেখুন কেমন হয়েছে, মায়ের জন্য পুরো বুক হয়ে গেছে এই বাড়িটা। যার জন্য বুক হলো সেই নেই, ফাঁকা নিস্তব্ধ। কাজের দিন কিন্তু ভরে থাকবে লোকজন, তো অতটা খারাপ তখন লাগবে না। তো যাই হোক, ভাবছিলাম এই রাস্তা থেকে খুব কাছেই এই বাড়িটা হয়েছে। এটা বুক হয়ে গেল, আস্তে আস্তে সব তো রেডি করতে হবে। তো চলুন, এখন বুক হয়ে গেছে, এবার মায়ের কাছে যাই। সেই যে আমার বাড়ি, এইখানে আমি বড় হয়েছি। আর ফেরার সময়, যাওয়ার সময় মা দাঁড়িয়ে থাকতো, টাটা করতো। স্কুল থেকে যখন ফিরতাম মা বারান্দায় দাঁড়িয়ে থাকতো। সব কিছুই মনে পড়ে যাচ্ছে। বাড়িটা যেন আমাকে আস্ত গিলে খেতে আসছে। সব কিছুই আছে, শুধু আমার মাটা নেই। এই ঘাটে কত ভিডিওই না করেছি মায়ের সাথে, মনটা যেন অস্থির হচ্ছে। যাই হোক, ফিরে এলাম বাড়িতে। সূর্য মামা দেখুন ডুবন্ত, তবু ভাল লাগছে। সন্ধ্যেবেলাটা চুপচাপ দাঁড়িয়ে আছি, মার কথা ভাবছি, ছোটোবেলার কথা ভাবছি। স্মৃতি বড় বেদনাদায়ক। এই যে শ্রাদ্ধের কার্ডও রেডি হয়ে গেল, আজকে সব কার্ড চলে এসছে।
এরপরে কার্ড বিলি হয়ে যাবে। দাদা কিছু কার্ড দেবে, আমি কিছু লোককে কার্ড দেবো, কাজ ভাগাভাগি হয়ে গেছে। প্রথম কার্ড চলুন মামাকে দিই, যে মায়ের ভাই বেঁচে আছে তাকে। হ্যাঁ আমি যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। দাদা ফোন করেছিল, দুপুরেই কথা হয়েছিল যে তুই আরেকবার বিকালে আসবি, কেন কি আমার মামাকে জানিয়েছে যে তার দিদি মারা গেছে, মানে আমার মা মারা গেছে। তো মামা খুব কান্নাকাটি করছে, যেদিন মারা গেছিল সেদিন জানায়নি, আজকে মানে এতদিন বাদে 5-7 দিন বাদে দাদা নিজে গিয়ে খবরটা দিয়েছে। তো মামা খুব কান্নাকাটি করছে, ওই জন্য মাইমা ফোন করেছে যে এই মামা বাড়িতে আমি ছোটবেলা কাটিয়েছি আর কি, মামাতো ভাইরা বাইরে আছে। তো এখন আমি, আমার দাদা, আমার পুরো ফ্যামিলি, বৌদি সবাই যাচ্ছি মামাকে একটু সান্ত্বনা দিতে, বোঝাতে। তো চলুন যাওয়া যাক। এই যে দাদার গাড়িতে বসে আছি, দাদা বৌদি আসছে, ছোটদা বসে পড়েছে, বুবু আসছে। এই গাড়িতে করে আমরা সবাই যাব। মামাকে আজকে সকালেই জানানো হয়েছে, আগে জানানো হয়নি। মামা খুব কান্নাকাটি করছে, ওই জন্য বিকালে আবার আমরা মামার বাড়ি গেলাম। মামার অবস্থা খুব খারাপ, আমার খুব মন খারাপ হয়েছে, বাড়ি গিয়ে জানাচ্ছি। মা চলে গেল, মামা কিছুতেই মেনে নিতে পারছে না, কি বলবো। ভিডিওটা এবার এন্ড করতে চলেছি। মাকে বিদায় দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে, মানে যেটা বলে হিন্দু শাস্ত্র মতে 14 দিনের যে কাজ, আত্মাকে শ্রদ্ধা অর্পণ করার যে প্রসেসগুলো, শ্রাদ্ধ ও বাৎসরিক কাজ, খুব তাড়াতাড়ি হতে চলেছে, রবিবার আর মঙ্গলবার। তো মাকে আমরা অলরেডি বিদায় জানিয়ে দিয়েছি, টাটা বাই বাই মায়ের সাথে আমার হয়ে গেছে। পুরোনো ভিডিওগুলো আমি একটাও মায়ের দেখছি না, দেখবো না, আপনারা দেখবেন। সেই নার্সিংহোমের ভিডিও, মাকে ভালো রাখার ভিডিও, মায়ের সাথে থাকার ভিডিও, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করেছি মাকে ভালো রাখার, আর আমার দাদা মাকে বাঁচিয়ে রাখার 200% চেষ্টা করেছে। তো অল ক্রেডিট গোস টু মাই দাদা, বৌদি, বুবু, মানে দাদার ছেলে, ওদের আমি ধন্যবাদ জানাই না, ধন্যবাদ জানালে ছোট করা হবে। একটা সন্তান সত্যি এত মানে ভালো সন্তান, আমি দাদার থেকে অনেক কিছু শিখেছি, ও আমার অনুপ্রেরণা। তো মায়ের বয়স হয়েছিল, সবাই বলছে মায়ের বয়স হয়েছিল, মা যাবে, কারণ আমরাও যাব কদিন বাদে। তো থেকে যায় তার স্মৃতিগুলো, সে তো চলে যায়। মনকে আমি শক্ত করে নিয়েছি, নিজের সাথে কদিন প্রচণ্ড লড়াই করেছি। আমার মেয়েদের যেটা কাজ 4 দিনের শ্রাদ্ধ, সেটা আমার হয়ে গেছে, আগের ভিডিওতেই বললাম। এখন মন দিয়ে ইউটিউব করব, নিজের চাকরি জীবন, নিজের মেয়ে দুটোকে ভালোভাবে দাঁড় করাবো এবং মানুষের মতো মানুষ করব। সেজন্য আপনারা আমার পাশে থাকুন, সেজন্য আপনারা আমাকে যেভাবে প্রথম থেকে ছিলেন সেভাবে থাকুন। আমি আপ্রাণ চেষ্টা করব নিজেকে পরিপূর্ণ করে আপনাদের সামনে মেলে ধরা। সেকেন্ড পয়েন্ট হলো, আমার যত পুরোনো ভিডিও আছে সব আমি প্রাইভেট করে দেবো, যেগুলো আমার সাংসারিক জীবনের ভিডিও, যেগুলো মেনলি আমি যে টাইমটা সাফার করেছি। তো আমি চাই না কেউ আমাকে দয়া করুক, সহানুভূতি দিক। আমি যদি ভালো ভিডিও বানাতে পারি, নিশ্চয়ই মানুষ আমাকে দেখবে, এমনটা নয়। তো সেই ভিডিওগুলো আমি প্রাইভেট করে দিচ্ছি আজকের পরে। এখন ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো গঠনমূলক ভিডিও, কোনো কন্ট্রোভার্সি নেই। আর
যা কিছু কন্ট্রোভার্সি, যা কিছু কষ্ট, সেগুলো আমি চেপে রাখবো। বিশ্বাস করুন, আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেবো। অন্যান্য বাড়ির মতো অন্যান্য ভিডিও আমি দেখি না, আমি কারোর ভিডিওই দেখি না, বিশ্বাস করুন। আমার অত টাইম নেই, কারোর ডেইলি ব্লগ দেখি না। কিন্তু আমার মনে হয়েছে পরিষ্কার ভিডিও উপহার দেওয়া সামাজিক দায়িত্ব হিসেবে এটা আমার একটা, অ্যাজ এ টিচার আমার কর্তব্য। রইল বাকি আমার জীবনের টানা পড়েন, উত্থান পতন, এ আমার হাতে নেই। এটা আমার ভাগ্য, এটা ভগবান আমার জন্য যা যা রেখেছে তা তো আমার হবে। আপনারা চাইলেও, আমি চাইলেও সেটা আটকাতে পারবো না। আমার মেয়ে দুটোকে সুন্দর করে বড় করার খুব ইচ্ছা, খুব স্বপ্ন, আপ্রাণ চেষ্টা করব। খুব খাটি আমি, আপনারা দেখেছেন দিন থেকে রাত অবধি। দেখুন আমাদের সেভাবে অসহজ এখনো কমপ্লিট হয়নি, এখনো শ্রাদ্ধ বাকি, ঘাট কাজ দাদার বাকি, মৎস্যমুখ বাকি। তো এরই মধ্যে বলছি, আমি খুব সততার সঙ্গে কাজ করি এবং কারো ক্ষতি কোনোদিন করেছি বলে আমার মনে নেই। যদি অজান্তে হয়ে থাকে ক্ষমা প্রার্থী, সবার সামনে আমি ক্ষমা চাইছি যদি কোনোদিন কারো মনে দুঃখ দিয়ে থাকি। আর আমার মার একদিন জীবনী আপনাদের বলবো। এত স্ট্রাগল করেছে ভদ্রমহিলা, এত স্ট্রাগল করেছে, এত বড় হয়েছে, এত সুন্দরভাবে, মানে ওনার হাসি প্রেজেন্টেশন ছিল যে কত কষ্ট জীবনে সেটা কাউকে বুঝতে দিতেন না এবং মানুষের জন্য এত করতেন। মানে এখন আমি জানতে পারছি মা কার মেয়ের বিয়ের জন্য ছেলেকে পাত্রপক্ষকে সাইকেল দিতে হবে, মা নাকি টাকা দিয়েছে। পাড়ার লোকরা এসে এসে বলছে কারো এই করোনা পিরিয়ডে মা কত কুইন্টাল করে চাল দিয়েছে একে তাকে, কারো টাকা দিয়ে হেল্প করেছে, কারো ওষুধ নেই, বাবা ওষুধ কিনতে পারছে না, ওষুধ দিয়েছে, কাউকে কোথাও গ্যারেজে কাজে ঢুকিয়েছে। মা প্রচুর প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেছে, যার জন্য মা মারা যাওয়ার পর মানে আমাদের পাড়ার লোকরা এসে বলেছে আমার দাদাকে যে মাসিমা, আমাদের মাসিমা, তুই একা কেন করবি শ্রাদ্ধের কাজ, আমরাও করব, সবাই মিলে করব, গোটা পাড়া মিলে করব। এটা একটা আমার মনে হয় মায়ের জীবনে অ্যাচিভমেন্ট। মা চলে গেছে, মা জানি না আত্মা, লোকে বলে আত্মা বেঁচে থাকে, আত্মার মৃত্যু হয় না। আমি এটা বলতে পারবো না সত্যি কি মিথ্যে, এটা যে কেউই বলতে পারবে না যারা আমরা বেঁচে আছি, একমাত্র মাই জানি। যে ভিডিও করছি আপনাদের বলছি, এটা মা হয়তো অন্তর্যামী শুনছে, আত্মা আছে হয়তো, জানি না। আমি হিন্দু মতে বলে যদি থেকে থাকে তাহলে আমি মাকে বলতে চাই যে মা, তুমি চলে যাওয়ার পর কত লোক দলে দলে আমাদের বাড়িতে এসছে এবং বলেছে যে তুমি কত লোকের কত কিছু করেছো এবং আমাদের জানাতে বারণ করেছো, দাদাকে আর আমাকে, এবং বাড়ির কোনো সদস্য সেগুলো জানতে পারিনি। আমি জানতাম যে মা দেয় করে, আর মায়ের জিনিসটা না আমি পেয়েছি, আমার দাদাও পেয়েছে। তো এই যে পাওয়াটা, এটা মা বাবা যদি ভালো হয় না, সন্তানের মধ্যে সেই বীজটা অন্তর্নিহিত থাকে এবং সেটা সুপ্ত বীজটা প্রকাশ পায় আস্তে আস্তে সে যখন বড় হয়। তাই আমার মনে হয় ভালোগুলো দিয়ে আমাদের জীবনটা কাটানো উচিত, নেগেটিভগুলো সরিয়ে। বাদ বাকি মাকে হারানোর একটা কষ্ট, মাকে হারানোর যে কষ্ট সেটা তো থাকবেই, সেটা আমার কেউ নিতে পারবে না। কারণ মার আমি একটা মাত্র মেয়ে ছিলাম, একটা মাত্র সন্তান বলতে গেলে, দাদাও ছিল, কিন্তু মায়ের সাথে আমার বন্ডিংটা খুব বন্ধুর মতো ছিল। তো এই জিনিসটা মিস করবো মায়ের থেকে। হ্যাঁ, তো মাকে বলি, মা আমাকে যা আশীর্বাদ করো, আমি যেন সৎ পথে জীবন কাটাতে পারি, মেয়ে দুটোকে মানুষ করতে পারি এবং অন্যান্য মানুষদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। ভেবেছিলাম আর ভিডিও করব না, কিন্তু আমার বড় মেয়ে বললো একটা দারুণ কথা, বললো মা তুমি দিদাকে বলেছিলে যে আমি ভিডিও করি এরকম, দিদা তো জানতো না এগুলো, ইউটিউব করো। তো দিদা হেসেছিল, দিদাকে দু একটা ভিডিও দেখেওছিলেন। তো এটা ভাবো যে দিদা আশীর্বাদ করবে তোমাকে, তুমি সাকসেস হবে। আর আমি জানি কোনো পরিশ্রম যদি সৎভাবে করেন অবশ্যই তার মূল্য পাওয়া যায়।
যখন বড় মেয়ে কথাটা বললাম আমি ভেবেছিলাম যে না আর ক্যামেরার সামনে এইভাবে দাঁড়ানো কথা বলা আমার আসছে না, ভেতর থেকে কোনো মতেই আসছে না। কিন্তু আমার মেয়ে বলল না মা, তোমাকে এটা পারতেই হবে, এটা আমরা চাই, দিদাও চাইতো, তুমি যেখানে যা কিছু করেছো সাকসেস হয়েছে। তো মেয়ের কথা মেনে নিয়েছি। আর এটাও ভাবলাম যে হ্যাঁ, ছোটো মেয়েটা তো নভেম্বরে চলে যাচ্ছে, তো আমি পুরো একা, মেয়েরাও নেই, মাও নেই, পুরো একা। তো এই একাকিত্ব ঘোচাবার জন্য, এই একাকিত্বটা কাটাবার জন্য আমার কাজ খুব জরুরি। কাজের মধ্যে থাকলে আমি সব কিছু ভুলে থাকতে পারবো। আর সে অর্থে আমার কোনো ভালো বন্ধু সে অর্থে নেই, কোনো সঙ্গী আমার নেই। হ্যাঁ, ছোটোবেলার বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, তারা এসেছিলো দেখা করতে, ওরা তো আছে, কিন্তু ওরাও সব যে যার কাজে সংসার নিয়ে ব্যস্ত। তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম সব কিছু ভুলে আবার নতুন করে আমায় শুরু করতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি যখন বাপের বাড়ি গেছি, হ্যাঁ আমার বুকটা ছড়াত করে উঠেছে। মা ওই ঘরটা ঢুকেই যে খাটটা, ওইখানেই মা বসতো, ওইটাই মায়ের ঘর ছিল, দাদার ঘর পাশে, ছোটদার ঘর আরেকটা। তো আমি ওই ঢুকেই আগে মায়ের ঘরে বসতাম, মায়ের সাথে কথা বলতাম, সব কিছু করে তারপরে এদিক ওদিক যেতাম। তো এখন তো আর মা নেই, এখন দাদার বাড়ি, দাদার ঘর, সব কিছু যখন ডাকবে যাব। কিন্তু ওই বাড়িটাতেই আমি বড় হয়েছিলাম একদিন, আর সেই জন্য ওই ওই দাদা ডাকলে যেতে হয়, কিন্তু আমার বিশ্বাস করুন মন থেকে একদম যেতে ইচ্ছা করে না, আর করে না। কেন কি ওই স্মৃতিগুলো না আমাকে, ওখানে গেলে আমার স্মৃতিগুলো না খুব তাজা তাজা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি কাঁদবো না। কেন কাঁদবো না? কেন কি মার আত্মা দেখতে পাবে, আর সেই জন্য আমি কাঁদবো না। আমি প্রতিজ্ঞা করেছি আজ থেকে যে আমি চেষ্টা করব ভালো ভালো ইউটিউব করা, কাজ করব, মনটাকে ঠিক রাখবো। কারণ আমি যদি কষ্ট পাই তাহলে আমার মা, যদি যদি আত্মা বলে কিছু থাকে, আমার মা দেখে কষ্ট পাবে। তাই আমি নিজেকে আর কষ্ট দেব না, মাকে আর কষ্ট দেব না, আমি কাজ করব। অনেক ভিডিও আমার পুরনো প্রাইভেট করে দিচ্ছি, একদম ফ্রেশভাবে স্টার্ট করছি, নতুনভাবে। আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, এই লড়াইটা আমায় জিততেই হবে। জানি না আমার ভাগ্যে কি আছে, শেষ জীবনে আমি কি ফেস করব বা কি আছে, তবু লড়ে যাব। কারণ আমার মাও খুব লড়াকু মহিলা ছিল, আমি তার মেয়ে, তাই আমিও চাই এই লড়াইটা জিতছে। আর আবার কাল দেখা হবে, এর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো এখন ছেড়ে দিচ্ছি। সকলে ভালো থাকবেন,